মেইনলি ফাঙ্গাল ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। স্কিনে যেসব ডিজিজ হয় এর ভিতর প্রধান একটা কারণ হচ্ছে ফাঙ্গাল ডিজিজ, ঠিক আছে। ব্যাকটেরিয়া ভাইরাস তো আছেই, ব্যাকটেরিয়া ভাইরাসের তুলনায় ফাঙ্গাস দিয়ে স্কিনে বেশি রোগ হয়। এই যে দাঁত বলি আমরা, দাঁতের ইংলিশ হচ্ছে আপনার টিনিয়া ইনফেকশন, এটা একটা ফাঙ্গাল ডিসঅর্ডার। তারপরে যে খুশকি, ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, এটাও একটা ফাঙ্গাল ডিসঅর্ডার, ঠিক আছে। সবই ফাঙ্গাল ডিসঅর্ডার, ম্যাক্সিমামই ফাঙ্গাল ডিসঅর্ডার। ব্যাকটেরিয়াল ডিজিজও হইতে পারে, কিন্তু স্কিনে ব্যাকটেরিয়াল ডিজিজ সবসময় সেকেন্ডারি কজে হয়, প্রাইমারি কজে হয় না, ঠিক আছে। যেটা সেকেন্ডারি বা প্রাইমারি বলতে কি বোঝাচ্ছে, যদি ফাঙ্গাল ডিসঅর্ডার কিছু হয়, দেখা যায় কারো দাঁত হইলো, দাঁতের ওই জায়গায় চুলকাইতে বা অন্য কোনো কারণে ওই জায়গায় সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, সেইটা হয় ব্যাকটেরিয়াল কজে। কিন্তু প্রাইমারি ইনফেকশন ফাঙ্গাল ডিসঅর্ডার দিয়ে বেশি হয়, মানে ফাঙ্গাস দিয়ে বেশি হয়। ফাঙ্গাসের বাংলা কি? ছত্রাক। হ্যাঁ, ফাঙ্গাসের বাংলা হচ্ছে ছত্রাক, ঠিক আছে। ছত্রাক, হ্যাঁ ছত্রাক, ফাঙ্গাসের বাংলা হচ্ছে ছত্রাক। এই ছত্রাক দিয়ে ইনফেকশনটা বেশি হয়। আগে আমরা অ্যান্টি ফাঙ্গাল কিছু ওষুধের নাম দেখে নেব, তারপর আমরা রোগ পড়াবো, ঠিক আছে। অ্যান্টি ফাঙ্গাল ওষুধ কি কি আছে আমি একটা ক্লাসিফিকেশন দেখাচ্ছি, দাঁড়ান স্ক্রিনশট দিয়ে নিই। দেখতে পাইতেছেন? জি স্যার। হ্যাঁ, এই জায়গায় দেখেন অনেকগুলো ওষুধের নাম আছে, এগুলো সব অ্যান্টিফাঙ্গাল ডিসঅর্ডার। আমরা বেশি আর কম কোনটা ইউজ করি সবই বলে দিচ্ছি। প্রথমেই আসেন, প্রথম যে গ্রুপটা আছে এই গ্রুপের নাম লাগবে না আপনাদের, খালি ওষুধের নাম মনে রাখেন। প্রথম গ্রুপের ভিতর আছে নিস্টাটিন আর অ্যাম্ফোটেরিসিন বি। এই নিস্টাটিন অ্যাম্ফোটেরিসিন বির অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টির সাথে সাথে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিও আছে। মানে এরা ফাঙ্গাস মানে ছত্রাকের বিরুদ্ধে কাজ তো করবেই, সাথে ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও অল্প স্বল্প কাজ করবে, ঠিক আছে। এই দুইটাই ড্রাগ, এই জায়গায় যতগুলো ড্রাগ আছে এর ভিতর শুধু এই দুইটা ড্রাগই ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুইটার এগেনস্টই কাজ করে, ঠিক আছে। মানে অ্যান্টিবায়োটিক প্রপার্টিও আছে আর অ্যান্টি ফাঙ্গাল তো অবশ্যই এগুলো, নিস্টাটিন আর অ্যাম্ফোটেরিসিন বি, ঠিক আছে। তারপর আসেন, তারপর অ্যাজল গ্রুপের ভিতরে অনেকগুলো ওষুধ, এগুলোর সাথে আপনারা পরিচিত অনেকেই, ক্লোট্রাইমাজল, মাইকোনাজল, কিটোকোনাজল, ঠিক আছে। এগুলো সব ক্রিম পাওয়া যায়, তারপর শ্যাম্পু আকারে পাওয়া যায়। মিউট করেন। শ্যাম্পু আকারে পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, মুখে খাওয়ার ওষুধও পাওয়া যায়। ক্লোট্রাইমাজল সাধারণত ক্রিম আকারেই বেশি, মানে অয়েনমেন্ট আকারে বেশি পাওয়া যায়। মাইকো ভাই, হ্যাঁ আমি ওই যে কথা বুঝতেছি না, 1 ঘন্টা পরে আপনাকে কল দেবো না। ক্যাপসুলও হয়, আইভি প্রিপারেশনও আছে, মানে ইন্ট্রাভেনাসলি দেয়া যায়। যাদের মারাত্মক ইনফেকশন ছত্রাক দিয়ে তাদের আমরা ফ্লুকোনাজল আইভি দিয়ে থাকি, ঠিক আছে, দিয়ে থাকি। যদি ফ্লুকোনাজল আইভি দিয়ে আমার কাজ না হয় তখন আমরা শিফট করি বরিকোনাজলে। বরিকোনাজল সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায়, ঠিক আছে, ট্যাবলেট আকারে পাওয়া যায়, এটার দাম একটু বেশি, 50-60 টাকা হবে। আর পোসাকোনাজল হচ্ছে সব থেকে পাওয়ারফুল, পোসাকোনাজল হচ্ছে সব থেকে পাওয়ারফুল, ঠিক আছে। পোসাকোনাজল এর যতগুলো আছে এর ভিতরে সব থেকে পাওয়ারফুল। পোসাকোনাজলেরও আইভি আছে, ট্যাবলেট ফর্মুলেশনও আছে। তাহলে আমাদের প্রথম চয়েস সবসময় হচ্ছে উপরের গুলো, এই যে ক্লোট্রাইমাজল, মাইকোনাজল, কিটোকোনাজল। আমরা প্রথমেই মুখে খাওয়ার ওষুধ পেশেন্টদের দিতে চাই না, আমরা প্রথমে অয়েনমেন্ট, ক্রিম, এইসব শ্যাম্পু, লোশন এইসব দিই, এরপর কাজ না হলে মুখে খাওয়ার ওষুধ দিই। মুখে খাওয়ার ওষুধ বা কিভাবে দিই, প্রথমে আমরা সবসময় ফ্লুকোনাজল বা ইট্রাকোনাজল দিয়ে শুরু করি, যে কোনো একটা দিয়ে শুরু করি, এরপর কাজ না হইলে আমরা শিফট করি বরিকোনাজলে, পোসাকোনাজলে, বা আইভি দেওয়া লাগলে আইভি তে, ঠিক আছে। বুঝতে পারছেন পুরোটা? জি স্যার। এই গ্রুপটা হচ্ছে সব থেকে বেশি ইউজ হয় আর কি। এই যে অ্যাজল গ্রুপ, এই যতগুলো নাম বললাম, 7টা নাম বললাম, এই 7টা হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়। এর পাশাপাশি আরো আছে, টার্বিনাফিন আছে। টার্বিনাফিন সাধারণত অয়েনমেন্ট আকারেও পাওয়া যায়, ট্যাবলেটও পাওয়া যায়, ঠিক আছে, ট্যাবলেটও পাওয়া যায়।
আর বাকি যে দুইটা, এই দুইটা আমরা অত ইউজ করি না। টার্বিনাফিন ইউজ করি, কিন্তু এই বাকি দুইটা ইউজ করি না। নাপটিফিন, বিউটানাফিন এগুলো ইউজ অতটা আমরা করি না। টার্বিনাফিন ইউজ করি অয়েন্টমেন্ট, টার্বিনাফিন অয়েন্টমেন্ট ভালো কাজ করে, ঠিক আছে, ভালো কাজ করে। এছাড়াও আরো কিছু ওষুধ আছে, এগুলো আমরা অত ইউজ করি না, এগুলো আগে ইউজ করতাম। এই যে গ্রিসিওপালমিন আগে ইউজ করতাম, টর্নাফেটও আগে ইউজ করতাম, এখন এগুলো অত চলে না, ঠিক আছে। এগুলো মনে না রাখলেও হবে। মেইনলি এই যেগুলো বললাম আগে, এগুলো মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। আমরা সব থেকে বেশি ইউজ করি অ্যাজল গ্রুপের ড্রাগ গুলা, এর পাশাপাশি টার্বিনাফিন ইউজ করি, নিস্টাটিন অ্যাম্ফোটারিসিন বিও ইউজ করি। নিস্টাটিন অ্যাম্ফোটারিসিন বি দেখবেন অনেক কম্বিনেশনের ভিতর থাকে আর কি, ঠিক আছে, অনেক কম্বিনেশনের ভিতর থাকে। এবার আসেন এই যে মাইকোনাজলের সাথে বা ক্লোট্রাইমাজলের সাথে দেখবেন অনেক সময় হাইড্রোকর্টিসন অ্যাড করা থাকে, ঠিক আছে। হাইড্রোকর্টিসন মানে স্টেরয়েড অ্যাড করা থাকে। ফাঙ্গাল ডিজিজে আমরা প্রথমেই স্টেরয়েড থেরাপি কখনো দেই না, ঠিক আছে। ফাঙ্গাস স্টেরয়েড দিলে এটা সহজে সারতে চায় না, এইজন্য আমাদের ফার্স্ট চয়েস সবসময় খালি সিঙ্গেল প্রিপারেশন হবে, আমরা স্টেরয়েড দিব না, আমরা দিব সিঙ্গেল প্রিপারেশন। সেটা মাইকোনাজল দিলে মাইকোনাজলের যে অয়েন্টমেন্ট বা আছে সেইটা, বা ক্লোট্রাইমাজলের অয়েন্টমেন্ট আছে এইটা, কিন্তু ওই যে মাইকোনাজল প্লাস স্টেরয়েডের যে প্রিপারেশন গুলো, স্টেরয়েডের প্রিপারেশন বুঝবেন হচ্ছে এইচসি লেখা থাকে প্রত্যেকটার পাশে, ঠিক আছে। এইচসি লেখা থাকলে ওটা বুঝবেন স্টেরয়েড, ঠিক আছে। তাহলে এই স্টেরয়েড প্রিপারেশন গুলো ফাঙ্গাল ডিজিজে আমরা প্রথমেই দিব না, অ্যাভয়েড করব। দিব না কেন? ফাঙ্গাল ডিজিজে যদি একবার স্টেরয়েড দেন, ফাঙ্গাস সহজে যাইতে যাবে না, ফাঙ্গাস সহজে যাবে না, এজন্য আমরা স্টেরয়েড হইছে অ্যাভয়েড করব। বুঝতে পারছেন? জি এই স্যার। ওষুধ, হ্যাঁ, এই ওষুধগুলোর পাশাপাশি আরেকটা ওষুধ আছে অয়েন্টমেন্ট আকারে পাওয়া যায় সাইক্লোপাইরক্স নামে, ঠিক আছে। সাইক্লোপাইরক্স নামে, এটা একটু পরে আসছে, এগুলো তো অনেক আগে থেকে আছে, সাইক্লোপাইরক্স একটু পরে আসছে। সাইক্লোপাইরক্স আমরা ইউজ করতে পারি, ইউজ আরো বেশি করব, বেশি করি, কারণ এখন ইদানিং, কারণ কি সাইক্লোপাইরক্স এর অ্যান্টিবায়োটিক প্রপার্টি অনেক ভালো, ঠিক আছে। অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি তো ভালোই, সাথে অ্যান্টিবায়োটিক প্রপার্টিও ভালো, এজন্য সাইক্লোপাইরক্স এর যে মলমটা আছে আমরা ওইটাও ইউজ করি, ঠিক আছে, ইউজ করি। আর ওই জায়গায় হইছে ইকোনাজলের নাম লেখা নাই, ইকোনাজলও আমরা ইউজ করি। ইকোনাজল ওই ছকে ছিল না, মাইকোনাজলের পাশাপাশি ইকোনাজলও আমরা ইউজ করি। ইকোনাজলেরও পাওয়া যায় অয়েন্টমেন্ট, ইকোনাজলও আমরা ইউজ করি। যেটুক বলছি বুঝতে পারছেন পুরোটা? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা ডিজিজে ঢুকি। ওষুধের নামগুলো আপনাদের আগে বলে নিলাম, এবার আমরা ডিজিজে ঢুকলাম। ডিজিজ প্রথমেই আসেন দাঁত রোগ। দাঁত রোগের নাম তো সবাই শুনছেন, আশা করি শুনছেন না? স্কিনে সব থেকে বেশি হয় এই গরমের সিজনে, এই দাঁত রোগের প্রাদুর্ভাব অনেক বাড়ে। দাঁত রোগের আরেকটা ইংলিশ নাম হচ্ছে টিনিয়াসিস বলি আমরা, টিনিয়াসিস, ঠিক আছে। টিনিয়া ভার্সিকুলার দিয়ে ইনফেকশন হয়, এজন্য এর নাম টিনিয়াসিস। আমি দেখাচ্ছি, দাঁড়ান, ঢুকতেছি। দেখা যাচ্ছে? জি। হ্যাঁ, দেখেন এই জায়গায় একটা ছবি আছে, ঠিক আছে, ছবি আছে, উপরে কিছু লেখা আছে, আমি জুম করে দিচ্ছি। এটারে ডার্মাটোফাইটসও বলা হয়, ঠিক আছে। ডার্মাটোফাইটোসিস রোগের নাম হচ্ছে ডার্মাটোফাইটোসিস বা টিনিয়া ইনফেকশন। আপনাদের যে বললাম বাংলায় দাঁত রোগ, বাংলায় দাঁত রোগ, ঠিক আছে। ইংলিশে ডার্মাটোফাইটোসিস বা টিনিয়া ইনফেকশন বলে, টিনিয়া ইনফেকশন বলে। টিনিয়া দাঁত রোগ স্কিনের যে কোনো জায়গায়, অনেক জায়গায় হইতে পারে, যেই জায়গায় হয় সেই জায়গা অনুযায়ী আমরা নামকরণ করি। দেখেন এই জায়গায় একটা মানুষ দিয়ে বুঝাইছে। প্রথমেই আছে টিনিয়া ক্যাপিটিস। টিনিয়া ক্যাপিটিস কখন বলবো? যদি স্কাল্পে হয়। স্কাল্প বলতে কি বোঝায় জানেন? মাথার তালু, যে, ঠিক আছে, মাথার তালু এই জায়গায় যদি হয় তাহলে আমরা এটা নাম দিয়েছি টিনিয়া ক্যাপিটিস বা স্ক্যাল্প রিং ওয়ার্ম, ঠিক আছে, স্ক্যাল্প রিং ওয়ার্ম। তারপর আসেন যদি ফেইজে হয় তাহলে বলি টিনিয়া ফেইজি। টিনিয়া ফেইজি, এই জায়গায় সুন্দর করে ছবি আঁকা আছে, দেখেন টিনিয়া ফেইজি যদি ফেইজে হয়, মুখমণ্ডলে হয়। তারপর আসেন টিনিয়া বারবি যদি দাড়িতে হয়, ঠিক আছে, দাড়িতে, এটা হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের না। টিনিয়া বারবি যদি দাড়িতে হয় তাহলে বলি টিনিয়া বারবি। যদি বডি সারফেসে হয়, যেমন অ্যাবডোমেন বা চেস্ট ক্যাভিটি এইসব জায়গায় যদি হয় তাহলে এটারে বলি টিনিয়া কর্পোরিস। টিনিয়া কর্পোরিস। যদি হাতে হয় তাহলে এর নাম হচ্ছে টিনিয়া ম্যানাম।
আর যদি আঙুলে হয় তাহলে এর নাম হচ্ছে টিনিয়া আনগুইনাম, ঠিক আছে, আনগুইনাম। আর টিনিয়া কর্পোরিস মানে ইঙ্গুইনাল রিজন, ঠিক আছে, ইঙ্গুইনাল রিজনে যদি হয় তাহলে এটার নাম হচ্ছে টিনিয়া কিউরিস। আর যদি পায়ের আঙুলে হয় এটার নাম অ্যাথলেট ফুট বা টিনিয়া পেডিস। সবগুলা ট্রিটমেন্টই মোরএভার সেম, ঠিক আছে, আলাদা না, কোনোটা ট্রিটমেন্টই আলাদা না। এই দাঁত রোগ যেই জায়গায় হোক ট্রিটমেন্ট আমরা সেমই দিই মোটামুটি, ঠিক আছে। বুঝতে পারছেন পুরোটা? এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা। মোবাইলে তো স্পষ্ট দেখা যাচ্ছে না। আচ্ছা আমি ছবি দিয়ে দিব না, ঠিক আছে, ছবি দিয়ে দিব না, সমস্যা নেই, আপনাদের দিয়ে দেবেন গ্রুপে, আমি ছবি দিয়ে দিব না সামনে বেরিয়ে। আজকের এই ক্লাসটা কি রেকর্ডিং পাবো? আমরা একটু 10 মিনিট পরে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ রেকর্ডিং পাবেন কিনা? রেকর্ডিং দেওয়া হবে। হ্যাঁ পাবেন। এবার আসেন এই যে রিংওয়ার্ম, তাদের কথা বললাম, টিনিয়া ইনফেকশন বা ডার্মাটোফাইটস বা রিংওয়ার্ম সবগুলা নামই সেম, ঠিক আছে। দাঁত বলেন, রিংওয়ার্ম বলেন, টিনিয়া বলেন, ডার্মাটোফাইটোসিস বলেন, যেই নামই বলেন সব হইছে সেম। এর সিমটম কি হবে, লক্ষণ কি হবে, ঠিক আছে। লক্ষণ হবে প্রথমেই চুলকানি, ইচি স্কিন, চুলকানি হবে, ঠিক আছে, চুলকানি হবে। তারপর দেখেন রিং শেপ র্যাশ, এই রিং শেপ র্যাশটা কেমন হবে আপনাদের দেখাচ্ছি আমি, 1 মিনিট। এই যে দেখেন এটা হচ্ছে একটা দাঁত ইনফেকশনের রিং শেপ র্যাশ। মাঝখানটা তেমন লাল হয় না, আমাদের চারপাশ একটা যদি বৃত্ত আঁকি, বৃত্তের চারপাশটা লাল লাল হয়ে যাবে। ইনফেকশনের এইরকমই আসে, ঠিক আছে, এইরকমই হয় মোরেবার, এরকমই হয়। তারপর আসেন এই যে রেড স্কেলি ক্র্যাকড স্কিন, ওই যে ছবিতে দেখাইলাম যে চারো পাঁচটা আপনার হয়ে যাচ্ছে কি লাল স্কেলের মতো ফরমেশন হচ্ছে, ক্র্যাকড স্কিন হচ্ছে। তারপর হেয়ার লস হইতে পারে অনেকে, সবার হয় এমন না, হেয়ার লস হইতেও পারে, নাও হইতে পারে। লাস্টের অপশনটা দেখেন, প্যাজেস উইথ এজ দ্যাট আর ডিফাইন্ড এন্ড রেস্ট, মানে কি ওই যে চারোপাশ, বৃত্তের চারোপাশ যে আপনার রেখাটা ভালোভাবে বুঝতে পারতেছেন, এলিভেটেড হয়ে গেছে, এইটা মানে হচ্ছে তাই বুঝাচ্ছে, ঠিক আছে, এটা মানে তাই বুঝাচ্ছে। মোরেবার মেইন পয়েন্ট কি, আমাদের লাল হয়ে যাবে, চুলকাবে প্রচুর পরিমাণে। আর রিং শেপ, রিং মানে কি, রিং মানে গোলাকার একটা বৃত্ত, গোলাকার ক্ষেত্রে হ্যাঁ গোলাকার বোঝাচ্ছে। এই রিং শেপ র্যাশ হবে, রিং শেপ র্যাশ আপনি দেখলেই এটা ধরে নেবেন আপনি টিনিয়া ইনফেকশন মানে দাঁত রোগ, ঠিক আছে। সব সময় যে গোলাকার হবে, একটু লম্বা চওড়া হবে না এমন না, চেঞ্জ হইতে পারে আর কি। এবার আসেন রিস্ক ফ্যাক্টর, মানে কারা এই রোগের জন্য বেশি আক্রান্ত হতে পারে। যাদের ইমিউনিটি কম, ঠিক আছে, যাদের ইমিউনিটি কম, ইমিউনিটি কম কাদের, এক্সাম্পল দেন তো, ইমিউনিটি কম কাদের? ইমিউনিটি সিস্টেম। হ্যাঁ, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কাদের, কোন রোগে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে বলেন তো? ডায়াবেটিস হইলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠিক আছে, ডায়াবেটিস, ডায়াবেটিস একদম ভালো একটা এক্সাম্পল, উদাহরণ। এছাড়া আর কি কি রোগে, যাদের ক্যান্সার হয় মানে ম্যালিগন্যান্ট কন্ডিশন, বা টিউবারকুলোসিস হয়, যক্ষা হয়, ঠিক আছে, এইসব লোকেদের, বা স্টেরয়েড খায় নিয়মিত, যে পেডনিসিলিন জাতীয় ওষুধ খায় নিয়মিত, এদের ইমিউনিটি কমে যায়, এদের এই দাঁত রোগ হওয়ার সম্ভাবনা আরো বাইরে যায়। সাথে সাথে কাদের, যারা বয়স্ক, ঠিক আছে, বয়স্ক 50-এর বেশি বয়স বা যারা বাচ্চা, এদের দাঁত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা কন্ডিশন আছে, অতিরিক্ত গরমে দাঁত রোগ হইতে পারে, ঠিক আছে, অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম সিজনে দাঁত রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর সবগুলোই, ঠিক আছে, বুঝতে পারছেন? কোশ্চেন আছে কোনো? আচ্ছা এবার আসেন, কিভাবে কনফার্ম হবেন এটা রিং ওয়ার্ম ইনফেকশন, অন্য কিছু না, এটা যে দাঁত রোগী কিভাবে কনফার্ম করবেন। আমরা সাধারণত দেখলেই বুঝতে পারি এটা রিং ওয়ার্ম ইনফেকশন, ঠিক আছে। এর পাশাপাশি কিছু টেস্টও করা যায়, যে 100% কনফার্ম আমি হব তাহলে কিছু টেস্ট করতে পারি। এই জায়গায় 1 নাম্বার টেস্ট আপনার কি, 1 নাম্বার টেস্ট হচ্ছে স্কিন স্ক্রাপিং, ঠিক আছে। স্কিন স্ক্রাপিং জিনিসটা কি, যেই জায়গায় ইনফেকশনটা হয়েছে ওই জায়গার স্কিন থেকে আমরা স্ক্রাব করে একটু স্যাম্পল নিই, ঠিক আছে, স্ক্রাব করে একটু স্যাম্পল নিয়ে ওইটা মাইক্রোস্কোপের নিচে দেখি। মাইক্রোস্কোপের নিচে দেখার আগে আমরা
পটাশিয়াম হাইড্রোক্সাইড একটু মিশাই, ঠিক আছে? এই জন্য এই টেস্টের আরেকটা নাম পটাশিয়াম হাইড্রোক্সাইড টেস্ট, ঠিক আছে? স্ক্রিন স্ক্রাপিং মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখতে হবে না। এই একটাই টেস্ট আমরা সাধারণত করি। এ বাদে কালচার করা যায়, এই যে স্ক্রিন স্ক্রাপিং করে আমরা কালচার করতে পারি, কিন্তু এই কালচারের রেজাল্ট আসতে অনেক লেট হয়, প্রায় 1 মাস হয়ে যায়। এজন্য এই কালচারের উপর আমাদের কোনো ই নেই, আমরা স্ক্রিন স্ক্রাপিং করি, এটার রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। যদি টেস্ট করতে হয় তাহলে স্ক্রিন স্ক্রাপিংই করব, ঠিক আছে? স্ক্রিন স্ক্রাপিং মানে যেই জায়গায় ইনফেকশন ওই জায়গা দিয়ে একটা স্যাম্পল নিব, স্ক্রাব করে স্যাম্পল নিয়ে সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশিয়ে আমরা পরীক্ষা করি মাইক্রোস্কোপের নিচে। মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলে যদি এই টিনিয়া বা রিংওয়ার্ম পাই তাহলে আমরা দেখতে পাই যে এইটা আছে, জীবাণুটা আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এবার আসেন ট্রিটমেন্টে, আমরা কি ট্রিটমেন্ট দিব? কি ট্রিটমেন্ট দিব? ফাঙ্গাল ডিসঅর্ডারের ট্রিটমেন্ট আমার অলরেডি বলা শেষ। ওই যে যেগুলো নাম বললাম অ্যান্টি ফাঙ্গাল, ওইগুলা দিয়ে আমরা শুরু করি। কি দিয়ে শুরু করবো? আমরা সিঙ্গেল প্রিপারেশন দিয়ে সবসময় শুরু করি। সিঙ্গেল প্রিপারেশন বলতে যে মাইকোনাজল আছে, ক্লোট্রাইমাজল আছে, আমরা এইসব দিয়ে শুরু করব। কখনোই স্টেরয়েড দিব না, ঠিক আছে? স্টেরয়েড দিব না, বা সাইক্লোপাইরক্স দিয়ে শুরু করতে পারেন। এটা ব্যাকটেরিয়ার এগেইনস্টে মানে সেকেন্ডারি ইনফেকশন যদি হয় সাইক্লোপাইরক্সও ভালো কাজ করবে। এছাড়া ইন্ডিয়ান একটা ওষুধ আছে রিংগার্ড নামে পাওয়া যায় আর কি, এটার কম্বিনেশন বাংলাদেশে ওইভাবে নাই। এই রিংগার্ডের ভিতর আছে মাইকোনাজল আর নিওমাইসিন, ঠিক আছে? এই কম্বিনেশন বাংলাদেশে নাই আর কি, মাইকোনাজল নিওমাইসিনের কম্বিনেশন বাংলাদেশে ওইভাবে পাওয়া যায় না। এটা ইউজ করতে পারি, এটা খুব ভালো কাজ করে আর কি, ঠিক আছে? মাইকোনাজল আর নিওমাইসিনের যে কম্বিনেশন এটাও খুব ভালো কাজ করে। মাইকোনাজল এই ক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল রোল প্লে করে, নিওমাইসিনের অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল দুই ধরনের রোলই আছে। আলটিমেটলি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? বুঝছেন? আর যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা কি, আমরা ওরাল অ্যান্টি ফাঙ্গালে শিফট করব। পরবর্তীতে ক্রিমের পাশাপাশি বা অয়েন্টমেন্টের পাশাপাশি ওরাল ড্রাগ দেব। ওরাল সেক্ষেত্রে কি দিতে পারি? ফ্লুকোনাজল দিতে পারি, ইট্রাকোনাজল দিতে পারি। ফ্লুকোনাজলের ডোজ এক এক রকম, মানে ফ্লুকোনাজলের যে ক্যাপসুল ওইটা 50 mg পাওয়া যায়, 100 mg পাওয়া যায়, 150 mg পাওয়া যায়, 200 mg পাওয়া যায়। 200 আমরা পাওয়া যায়। সাধারণত যদি হ্যাঁ যদি 50 mg দিই তাহলে আমরা বিডি ডোজে দিই, ঠিক আছে? বিডি ডোজ দিই। অনেকে টিডিএস ও দেয়, টিডিএস দেওয়ার দরকার পড়ে না। ফ্লুকোনাজলের ডিউরেশন অফ অ্যাকশন লং, এর জন্য বিডি ডোজে দিলেই হয়ে যায়। যদি 50 mg দেন তাহলে বিডি ডোজে দিলেই হয়ে যায়। আর যদি ডোজ বাড়ান, যেমন 150 200 দেই, তাহলে সেই ক্ষেত্রে আমার একবেলা দিলেই কাজ হয়। আর যাদের লং টার্ম থেরাপি দিতে হবে, যাদের দাঁত মারাত্মক আকার ধারণ করছে, লং টার্ম থেরাপি দিতে হবে, তারে কি করি? তারে প্রত্যেক সপ্তাহে 200 মিলিগ্রাম একটা করে খাইতে বলি। এরকম 6 সপ্তাহ চালাইতে, মানে 6 সপ্তাহে সে 6টা খাবে, ঠিক আছে? আর পাশাপাশি ক্রিম ট্রিম অয়েন্টমেন্ট এগুলো তো চলবেই। ক্লিয়ার পুরাটা? জি স্যার। এর পাশাপাশি যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়ে যায়, মানে ধরেন দাঁত হইছে, দাঁত হওয়ার পর ওইরকম চুলকানি ঠুলকানি হয়ে গেছে, তারপর দেখা গেছে যে পাঁচ পাচ্ছেন, মানে পাঁচ বেরোচ্ছে, পুষ বেরোচ্ছে, ঠিক আছে? পুষ ফর্মস্থ, এটা পুষ ফর্মস্থ সেকেন্ডারি ইনফেকশনের জন্য, মানে ব্যাকটেরিয়ার জন্য। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গালের পাশাপাশি আমরা একটা অ্যান্টিবায়োটিকও দেব। স্কিনের যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিই? কোন অ্যান্টিবায়োটিক দিই বলেন তো? কোন অ্যান্টিবায়োটিক দিই? এজিথ্রোমাইসিন ব্যবহার করা হয়, সেবুরাকিম প্লাস ক্লাইবোনিক অ্যাসিডও ব্যবহার করে। না, এত এগুলো স্কিনে দেই না, স্কিনের জন্য এত হাই পাওয়ারের দরকার নাই। স্কিনের জন্য আমরা সবসময় ফ্লুক্লক্সাসিলিন দিই, ঠিক আছে? ফ্লুক্লক্সাসিলিন স্কিন রিলেটেড যে কোনো ডিসঅর্ডার মানে ডিজিজ, অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়াল ডিজিজে আমরা অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্সাসিলিন ইউজ করি। ফ্লুক্লক্স দিয়ে দিলেই হয়ে যাবে, 4 বেলা 4টা ফ্লুক্লক্স খাবে, 5 দিনের ডোজে দিয়ে দিবেন, তাইলেই হয়ে গেছে, আর কিছু লাগবে না। আর সাথে এইটি ফাঙ্গালেট গুলো তো দিবেনই, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার ওইটা কি দৈনিক 4 বের দেওয়া হবে? হ্যাঁ, ফ্লুক্লক্সাসিনের ডোজ হচ্ছে 4 বেলা, মানে 4টা দিতে হবে দৈনিক, ঠিক আছে? 4টা 6 ঘন্টা অন্তর অন্তর। কোনো কোশ্চেন আছে দাঁত নিয়ে? তাহলে করেন, নাহলে পরের টপিকসে যাবো। এরপর কোশ্চেন থাকলে বলেন, আমি অ্যানসার দিয়ে নিই। স্যার দাঁতের প্রথম ক্রিম ওই মাইক্রোনাজল যে কোনো একটা দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, ক্রিম যে কোনো একটা দেবেন, এক মাইক্রোনাজল দিতে পারেন,
বা ওই যে ক্রিম পাওয়া যায়, আপনার কার্বিনাফিনের ক্রিম পাওয়া যায় টেলফিন নামে, এটা দিতে পারেন। সাইক্লোপাইরক্স পাওয়া যায়, সাইক্লোপাইরক্সে ভালো কাজ করে, ওইটা দিতে পারেন। আর আরেকটা বললাম যে দেশের বাইরে মানে ইন্ডিয়ান একটা ড্রাগ আছে রিংগার্ড নামে, পাওয়া যায় মাইকোনাজল আর নিউমাইসিনের কম্বিনেশন, এইটাও দিতে পারেন। ক্রিম সাধারণত 2 বেলা বা 3 বেলা ইউজ করতে বলি আমরা, ঠিক আছে। অ্যান্টি ফাঙ্গাল গুলো 2 বেলায় বেশি ইউজ করা হয়, 3 বেলাও করা যায় আর কি। স্যার আর ডোজ সব ক্ষেত্রে 7 দিন বা 14 দিন, 14 দিনের বেশি একটানা ইউজ করতে আমরা নিষেধ করি, মাঝখানে একটু গ্যাপ রাখতে বলি। যদি 14 দিনের বেশি ইউজ করতে হয় তাহলে আমরা একটু গ্যাপ রাখতে বলি, মানে 7 দিন বন্ধ রাখতে বলি, এরপর আবার ইউজ করতে বলি, ঠিক আছে। স্যার বলছিলাম যদি আমাদের দেশে নিউমাইসিন মাইকোনোজল আলাদা আলাদা পাওয়া যায়, যদি আলাদা আলাদা একসাথে কম্বিনেশন পাওয়া যায় না। হ্যাঁ, একসাথে কম্বিনেশন পাওয়া যায়। স্যার আমি একটু বলি, যদি এমন হয় মাইকোনোজল রাতে বা নিউমাইসিন সকালে এরকম ভাবে ব্যবহার করা যায় কিনা? হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আচ্ছা, দুইটা ইউজ করতে হবে, যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ইউজ করা যাবে। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি নতুন টপিক নিয়ে আলোচনা করেন। আচ্ছা, নতুন টপিকসে যাচ্ছি আমরা। স্ক্যাবিস পড়াবো। স্ক্যাবিসের নাম সবাই শুনছেন আশা করি, শুনছেন না স্ক্যাবিস? জি জি, সুলকানি। হ্যাঁ, স্ক্যাবিস নিয়ে এবার বলতেছি। স্ক্যাবিস রোগ, স্ক্যাবিস একটা প্যারাসাইটিক ডিজিজ, এটাও স্কিনে হয়। স্ক্যাবিস কেন হয়? যারা বেশি অপরিষ্কার বা অপরিষ্কার জায়গায় থাকে, এইসব জায়গায় স্ক্যাবিস ইনফেকশনটা বেশি হয়। বা যারা লোয়ার সোশিও ইকোনমিক ক্লাস মানে গরিব বস্তি টাইপ জায়গায় থাকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন, এক বাসায় প্রায় 14-15 জন থাকে, এইসব জায়গায় স্ক্যাবিসটা বেশি হয়, ঠিক আছে। এইসব জায়গায় স্ক্যাবিস বেশি হয়। স্ক্যাবিস একটা প্যারাসাইট দিয়ে, ইসমাউস বলে এটারে, ইসমাউস। এই ইসমাউস দিয়ে স্ক্যাবিস হয়। এর সায়েন্টিফিক নাম সার্কোপস স্ক্যাবিহমিনিস। এ মনে রাখতে হবে না আপনাদের, এ মনে না রাখলেও চলবে, ঠিক আছে। স্ক্যাবিস হইলে আমরা কি ট্রিটমেন্ট দিই বলেন তো? এ তো জানেন সবাই, কি একটা লোশন দেই না? বেনজাইল বেনজোয়েট। হ্যাঁ, এ বাদে আর কি দিতে পারি? এছাড়াও দিতে পারি যে স্যার পারমেথিন ক্রিম দেওয়া যায়, পারমেথ্রিন, হ্যাঁ পারমেথ্রিন ক্রিম দেওয়া যায়। পারমেথ্রিন ক্রিমটাই আমরা বেশি দিই, বেনজাইল বেনজয়েট অত ভালো এখন আর কাজ করে না, আমরা প্রেসক্রাইব করি পারমেথ্রিন ক্রিম, ঠিক আছে। দাঁড়ান আমি শেয়ার করতে দেখাচ্ছি আপনাদের। স্ক্যাবিসের সিম্পটম দেখেন। স্ক্যাবিসের সিম্পটম হচ্ছে ইন্টেন্স ইচিং। ইন্টেন্স ইচিং বলতে বোঝাচ্ছে অত্যাধিক চুলকানি, ঠিক আছে, অত্যাধিক চুলকানি। তারপর বাম্পি র্যাশ। বাম্পি র্যাশ মানে এই যে এই জায়গায় ছবি আছে দেখেন, সুন্দর মতো দেওয়া আছে, এরকম লাল লাল হয়ে ফুলে উঠবে, এটা বলে বাম্পি র্যাশ, ঠিক আছে, বাম্পি র্যাশ। এরপর আসেন বুরুস এন্ড ট্রাক্স। বুরুস এন্ড ট্রাক্স বলতে কি বোঝাচ্ছে? এই যে আমাদের হাতের দিকে যদি তাকান, হাতের তালুতে দেখবেন না ওই যে করের মতো আছে না, ফাঁকা ফাঁকা, এইরকম হয়ে যাবে আর কি। এটারে বলে বুরুস এন্ড ট্রাক্স, মানে ট্রাক ফরমেশন হয়ে যাবে একটা। রাস্তায় যেমন ড্রেন তৈরি হয়ে যায় না যখন বর্ষা হয়, তখন দেখবেন যে এক জায়গায় দিয়ে পানি চলে যায় না, একটা ট্রাক ফরমেশন হয়, এইরকম ট্রাক ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে। এটারে বলে বুরুস এন্ড ট্রাক্স। আর সোর এন্ড ব্লিস্টার ফরমেশন হইতে পারে। সোর এন্ড ব্লিস্টার ফরমেশন হবে পরবর্তীতে। এই যে বাম্পি র্যাশ, লাল লাল হইলো, ঠিক আছে, লাল লাল হইলো, প্রথমে লাল লাল হইছে, এর ভিতর ওই লাল লালের ভিতর দেখবেন সাদা সাদা পুজের মতো বের হচ্ছে, বের হয় না ঠিক, ওই ভিতরেই থাকে কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে, এইটারে বলে সোর এন্ড ব্লিস্টার, ঠিক আছে। আর এই যে প্রথম যে পয়েন্ট যেটা বললাম, ইন্টেন্স ইচিং। ইন্টেন্স ইচিংটা কখন হয়? রাতে অত্যাধিক পরিমাণে চুলকানি হবে, ঠিক আছে, রাতে অত্যাধিক পরিমাণে চুলকানি হবে। আর মনে হবে যে
যেই জায়গায় মানে চুলকানি হচ্ছে ওই জায়গা দিয়ে মনে হবে যে পোকামাকড় হাঁটতেছে, যেমন হাঁটলে যেমন হয়, মানে একটা কিছু হাইটে গেলে কার উপর দিয়ে যেমন লাগে, পিঁপড়া হাঁটতেছে ধরেন যেমন লাগে তেমন ফিল হবে যে কিছু একটা হাঁটতেছে, আর আপনি সেটা মারার জন্য এরকম চুলকাচ্ছেন। এর ফলেই বোরুস এন্ড ট্রাক্স তৈরি হয়ে যায়। ঠিক আছে, পুরোটা বুঝতে পারছেন? সিমটম গুলো ঠিক এইরকমই হবে, এর বাইরে সিমটম হয় না। এই ক্ষেত্রে জ্বর ঠর এইসবের কোনো কন্ডিশন আসবে না কিন্তু, ঠিক আছে? জ্বর মরের কথা ফাঙ্গাল ডিসঅর্ডারে আসে না। ফাঙ্গাল ডিসঅর্ডারের প্রধান সিমটমই হচ্ছে ইচিং, সবকিছুতেই ইচিং হয় আর কি, ঠিক আছে? আর এই যখন ব্লিস্টার ফর্মেশন হয়ে যাবে তখন হচ্ছে ব্যথার কমপ্লেন করবে পেশেন্ট যে ব্যথা হচ্ছে, ঠিক আছে? জায়গাটা ব্যথা হচ্ছে। এবার আসেন কনফার্ম করবেন কিভাবে এটা স্কাবিস না অন্য কিছু। স্কাবিসের জন্য কিছু টেস্ট আছে, এই জায়গায় দেখেন টেস্টের নাম লেখা আছে। এটা আমরা স্কিন স্ক্রাপিং করি, স্কিন স্ক্রাপিং করে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, ঠিক আছে? মাইক্রোস্কোপের নিচে দেখি, তারপর ডার্মোস্কোপি করবি। ডার্মোস্কোপি অত করা হয় না, ঠিক আছে? ডার্মোস্কোপি অত করা হয় না। তারপর দেখেন বুরো ইঙ্ক টেস্ট, বুরো ইঙ্ক টেস্টটা করা হয় কিন্তু অনেক অত্যাধিক পরিমাণে করা হয়, যে বুরো ফর্মেশন হয়ে গেল, যে ট্র্যাক বা বুরো ফর্মেশন হয়েছে ওই জায়গায় আমরা একটা সলিউবল সাবস্টেন্স দিয়ে টেস্ট করি, ওইটাকে বলে ব্রু ইঙ্ক টেস্ট। আর একটা আছে অ্যাডিসিভ টেপ টেস্ট। অ্যাডিসিভ টেপ টেস্ট সবথেকে বেশি করা হয়। অ্যাডিসিভ টেপ টেস্ট বলতে একটা টেপের মতো বস্তু, এই জায়গায় আপনার চুলকাচ্ছে ওই জায়গায় আমরা লাগাই দিই, ঠিক আছে? লাগাই দিয়ে একটু পরে এটা তুলে ফেলি, তাহলে ওই যে টেপের মতো আঠার মতো লাগে আছে, তো ওই জায়গায় সব জীবাণুগুলো চলে আসছে। পরবর্তীতে এটাই আমরা মাইক্রোস্কোপে দেখে পরীক্ষা করে দেখি যে স্কাবিসের জীবাণু আছে না অন্য কোনো জীবাণু আছে, ঠিক আছে? আর পিসিআর করা যাইতে পারে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই পিসিআরটা একটু অ্যাবনরমালিটি। পিসিআর আমরা সাধারণত ভাইরাল ডিজিজে করি, ঠিক আছে? ফাঙ্গাল ডিসঅর্ডারে আমরা পিসিআর তেমন একটা করি না, কিন্তু স্কাবিসের ক্ষেত্রে পিসিআর করা যায়। পিসিআর করা যায়। পিসিআর করা হয় এমন একটা ডিজিজের নাম বলতে পারেন কিছুদিন আগে বাংলাদেশে প্রচুর পরিমাণে ছিল? এই যে কোভিডে পিসিআর করা কোভিডে, হয়েছে। হ্যাঁ কোভিডে পিসিআর করা হয়েছে, ঠিক আছে? যে কোনো ভাইরাস ডিসঅর্ডারে আমরা পিসিআর করতে পারি, কিন্তু এই ফাঙ্গাস ডিসঅর্ডারে পিসিআর একটু অ্যাবনরমাল, কিন্তু স্কাবিজের ক্ষেত্রে আমরা করি, ঠিক আছে? স্কাবিজের ক্ষেত্রে আমরা পিসিআর করতে পারি। স্কাবিস ফাঙ্গাল ডিসঅর্ডারও কিন্তু ওইভাবে বলা যায় না, স্কাবিস হচ্ছে প্যারাসাইটিক ডিসঅর্ডার মোরেবার, ঠিক আছে? ফাঙ্গাল প্লাস প্যারাসাইটিক ডিসঅর্ডার। টেস্ট গুলো বুঝতে পারছেন? এই এই যে টেস্ট যতগুলো নাম বললাম সব থেকে বেশি করা হয় অ্যাডিসিভ টেপ টেস্ট, ঠিক আছে? অ্যাডিসিভ টেপ টেস্টটা সব থেকে কমন। ওই টেপের মতো একটা বস্তু আমরা লাগাই দিই যে জায়গায় চুলকে, তারপরে এটা উঠাই নিয়ে মাইক্রোস্কোপে পরীক্ষা করি সাবস্টেন্স দিয়ে, বাস তাইলেই হয়ে যায়। আর বুরো ইঙ্ক টেস্ট হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এটা স্পেসিফিক না, অত 70% এর মতো স্পেসিফিক, 30% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর কাদের বেশি হয়তো আগে আমি বললাম, যারা লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন বা এক বাসায় অনেক লোক থাকে, 14-15 জন থাকে, বা বস্তিতে ঘিঞ্জি এলাকায় থাকে, এইসব জায়গায় স্ক্যাবিস বেশি হয়। স্ক্যাবিস সাইট কোনগুলো, মানে কোথায় কোথায় বেশি হয় সব থেকে, দেখেন এদিকে সাইটের নাম লেখা আছে ফিঙ্গার, ফিঙ্গারে সব থেকে বেশি হয়। ফিঙ্গার বা ইন্টার ডিজিটাল ক্লেফট। ইন্টার ডিজিটাল ক্লেফট বলতে বোঝাচ্ছে দুই আঙুলের ফাঁকে, ঠিক আছে? দুই আঙুলের ফাঁকে সব থেকে বেশি হইতে পারে। তারপর রিড জয়েন্টে হইতে পারে, ফ্লেক্সর এসপেক্ট অফ ফোরআর্মে হইতে পারে। ফোরআর্ম কোনটারে বলে বলেন তো? ফোরআর্ম কোনটা আর এলবো কোনটা? হ্যান্ড কারে বলি আমরা, হাত, হাত কারে বলি? হাতের যে কবজি, কবজির যে উপরের জায়গাটা এটা হচ্ছে ফোর আর্ম, ঠিক আছে? হাতের যে কবজি, কবজির উপরের জায়গাটারে বলি ফোর আর্ম। তারপর আসেন অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড। অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড বলতে কি বোঝায়? বগল, বগল, ঠিক আছে? বগল অ্যারিওলা বা নিপেলে হইতে পারে, লোয়ার অ্যাবডোমেনের আমলিকাস নাভির চারপাশে হইতে পারে, জেনিটালিয়া হইতে পারে, বাটকে হইতে পারে, ঠিক আছে? বাটকে হইতে পারে, এই সব জায়গা হচ্ছে কমন সাইট। এরপর আসেন এর ট্রিটমেন্ট কি দিবেন। ট্রিটমেন্ট কি দিবেন আমি আগে একবার বলা অলরেডি হয়ে গেছে। পারমিথ্রিন আমরা সব থেকে বেশি দিই, পারমিথ্রিন আমরা সব থেকে
বেশি দিই, কিন্তু নতুন একটা কম্বিনেশন আছে পারমেথ্রিন প্লাস ক্রোটামিটন, ঠিক আছে? ক্রোটামিটন এই কম্বিনেশন দিলে আরো ভালো কাজ করে। এই যে লরিক্সও পাওয়া যায়, লরিক্স প্লাসও পাওয়া যায়, যে প্লাস যেটা ওইটা হচ্ছে এই কম্বিনেশন, ঠিক আছে? পারমেথ্রিন প্লাস ক্রোটামিটনের কম্বিনেশন, এইটা আমরা বেশি প্রেসক্রাইব করি, মানে এইটা ভালো কাজ করে। শুধু পারমেথ্রিনেও কাজ করবে, আর এটা দিলে আরো ভালো কাজ করবে। এটা দেওয়ার নিয়ম কি? এটা দেওয়ার নিয়ম হচ্ছে এটা লাগায় সারা শরীরে, মানে মুখের নিচ থেকে পুরো শরীরে লাগাইতে হয়, সব জায়গায়, যে জায়গা হয়েছে খালি সেই জায়গা না, সব জায়গা লাগায় 8 থেকে 10 ঘন্টা পর ধুয়ে ফেলতে হয়, মানে গোসল করতে হয়। সাধারণত আমরা সকালে লাগাতে বলি, রাতে ঘুমানোর আগে ধুয়ে ফেলবে, ঠিক আছে? আর এইটা যার শুধু হয়েছে তার করলেই হবে না, কিন্তু এটা পরিবারের সবার নিতে হবে। মানে এক বাসায় যতজন থাকে, ধরেন আপনি এক বাসায় 14 জন আছে বা 12 জন আছে বা 10 জন আছে, সবার সেম ফর্মুলায় প্রত্যেকটা একটা মলম বা একটা টিউব লোশন, যেটা পুরাটা একজনের জন্য। তাহলে যদি 10 জন থাকে 10টা কিনতে হবে আপনার, 10টা কিনে প্রত্যেকে একটা করে ইউজ করবেন, একটা করে লাগায় 8 থেকে 10 ঘন্টা ওয়েট করে তারপর গোসল করবেন। সাথে সাথে কি করতে হবে, সাথে সাথে যত কিছু জামা কাপড় তোষক বালিশ আছে সবকিছু গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। যদি না দেন তাহলে কিন্তু এটা আবার হবে, ঠিক আছে? ডোজ একটাই, একটার বেশি ডোজ লাগে না। যদি আবারও হয়, মানে 7 দিনের মধ্যে যদি হয়, তাহলে আবার আরেকবার ইউজ করতে হবে। পাশাপাশি যেহেতু চুলকায়, চুলকানির একটা ওষুধ দিবেন, লিবোসেট্রিজিন। এই জায়গায় সেট্রিজিনের কথা লেখা আছে, সেট্রিজিন আমরা এখন আর দিই না, আমরা লিবোসেট্রিজিন দিই, অ্যালসেট জাতীয়, ঠিক আছে? অ্যালসেট জাতীয় এই ওষুধটা বেশি দিই। সেট্রিজিন মানে হচ্ছে অ্যালাট্রল জাতীয়, কারণ আমরা একটু আধুনিক হয়ে গেছি, এই জন্য আমরা অ্যালসেট দিই, ঠিক আছে? অ্যালসেট জাতীয় একটা ওষুধ দিই। আর পারমেথ্রিন প্লাস ক্রোটামিটনের পরিবর্তে খালি পারমেথ্রিনও ইউজ করা যায়, বা বেনজাইল বেনজয়েটও ইউজ করা যায়, কিন্তু ইউজ করা সব থেকে ভালো হচ্ছে উপরেরটাই, ক্রোটামিটন আর পারমেথ্রিনের কম্বিনেশন। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওই জায়গায় লেখা আছে, দেখেন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে 12 বছরের কম, যাদের 6 থেকে 12 বছর হইলে তাদের ক্ষেত্রে ফুল টিউব না, তাদের ক্ষেত্রে আমরা হাফ টিউব দিই। মানে ওই যে একটা কিনছেন লোশন, একটার অর্ধেক। তাদের ক্ষেত্রে যদি 6 বছরেরও নিচে হয়, মানে 1 বছর থেকে 5 বছর, তাইলে হইছে 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। আর যদি 1 বছরেরও নিচে হয়, তাহলে 8 ভাগের 1 ভাগ, ঠিক আছে? ডোজ বুঝতে পারছেন? বড়দের জন্য একটা ফুল টিউব ক্রিমের, আর 6 থেকে 12 বছর হলে হাফ টিউব। যদি 1 থেকে 5 বছরের ভিতর হয়, তাহলে 4 ভাগের 1 ভাগ। আর যদি 1 বছরেরও কম হয়, তাহলে 8 ভাগের 1 ভাগ। পাশাপাশি ওই যে আগেরটার মতো, এই যে যদি সেকেন্ডারি ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল, তাহলে আমরা সাথে ফ্লুক্লক্সাসিলিন অ্যাড করব। ফ্লুক্লক্সাসিলিন 4টা করে খাবে, 7 দিন বা 5 দিন, যা দেন কোনো সমস্যা নাই। মিনিমাম 5 দিন দিতে হবে, ঠিক আছে? অনেক সময় 3 দিনও দেই, 3 দিন দেয়াটা ঠিক না, আসলে 5 দিন দেয়াটাই ভালো মিনিমাম দিলে। আর আইভারমেকটিন দেই না, সাধারণত লাগে না, ঠিক আছে? এই আইভারমেকটিন লাগে না এতে। আর আমাদের ক্রিমেই কাজ হয়ে যায়, মেইন ট্রিটমেন্ট ক্রিম। আর ওষুধ অনেককে দেয়, স্কাবো নামে একটা ওষুধ পাওয়া যায়, এটা অনেককে দেয় যাদের ক্রনিক সমস্যা, মানে অনেক দিন যাবত সমস্যা বারবার হয়, তাদের ক্ষেত্রে ওই স্কাবো ট্যাবলেট দেয়। প্রতি সপ্তাহে একটা করে 4টা, ঠিক আছে? মানে 1 মাস প্রতি সপ্তাহে একটা করে। বুঝতে পারছেন পুরোটা? কিছু না বুঝলে কোশ্চেন করতে পারেন। বুঝছেন সবাই? জি স্যার, বুঝছি। ঠিক আছে। আজকে কি আর নতুন কোনো বিষয় আলোচনা হবে না এই পর্যন্তই? আর একটা ছোট টপিকস পড়াই, অল্প একটা ছোট টপিকস আছে, ওইটা একটু বলে দিই। দাঁড়ান দেখাচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন? পারোনাইকিয়া, ঠিক আছে? পারোনাইকিয়া, পারোনাইকিয়া কি জিনিস? পারোনাইকিয়া কোনো
শুধু যে ফাঙ্গাল ইনফেকশন তা না, প্যারানোইকিয়া মানে হচ্ছে আঙুল, ঠিক আছে? আঙুলের নখের পাশে অনেক সময় দেখবেন সুয়েলিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? কালো হয়ে যাচ্ছে বা সুয়েলিং হয়ে যাচ্ছে, ইনফেকশন সাদা সাদা হয়ে যাচ্ছে। এই যে ছবি আছে দেখেন, এই ছবিতে যেমন আছে এমনই হয়ে থাকে আর কি। এইটারে বলে প্যারানোইকিয়া। এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে হইতে পারে, সাথে ফাঙ্গাল ইনফেকশনে হইতে পারে। প্যারানোইকিয়া মানে সফট টিস্যু সুয়েলিং, ঠিক আছে? সফট টিস্যু ইনফেকশন বা সফট টিস্যু সুয়েলিং অ্যারাউন্ড নেইল ফিঙ্গার। সেটা হাতেও হইতে পারে, পায়েও হইতে পারে, ঠিক আছে? হাতেও হইতে পারে, পায়েও হইতে পারে। এই ক্ষেত্রে করণীয় কি? এই প্যারানোইকিয়া হইলে করণীয় কি? যদি তার পুস ফর্মেশন হয়, যদি দেখেন যে সাদা সাদা হয়ে গেছে, পুস ফর্মেশন হয়েছে, তাহলে তার পুস ড্রেনেজ করে দিতে হবে। ড্রেনেজ কেমনে করতে হয়? একটা ইনসিশন দিয়ে দিতে হয়। ইনসিশন মানে সহজ বাংলায় কাইটে দেয়া, ঠিক আছে? কাইটে দেয়া। স্টেরাইল যে ব্লেড, সার্জিক্যাল ব্লেড দিয়ে আমরা জাস্ট কাইটে দিই, যে জায়গা দিয়ে পুজের মতো দেখা যাচ্ছে ওই জায়গা দিয়ে কাইটে দিই। কাইটে দিলে কি হবে? পুজ সব ড্রেন হয়ে যাবে, ড্রেন হয়ে যাবে। তারপর আমরা একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিই, ব্যান্ডেজ করে দিই। প্লাস কি করব এই ক্ষেত্রে? ওই যে আমাদের চয়েস অফ ড্রাগ, ওই ফ্লুক্লক্সাসিলিন, কারণ এইটাও স্কিন রিলেটেড, এই জন্য আমাদের চয়েস থাকবে ফ্লুক্লক্সাসিলিন। 5 দিন বা 7 দিন এই ক্ষেত্রে দিয়ে দিই 4টা করে, ওই সেম। সাথে কি দিই? সাথে মাইকোনাজল দিয়ে দিই, মাইকোনাজল অ্যান্টিফাঙ্গাল, ঠিক আছে? মাইকোনাজল এই জায়গায় লেখা আছে কিন্তু, প্লাস হাইড্রোকর্টিসন। হাইড্রোকর্টিসন দেবো না আমরা, স্টেরয়েড কোনো কিছুতেই দেবো না। আমরা দেবো শুধু মাইকোনাজল অ্যান্টিফাঙ্গাল। আর ফ্লুক্লক্সাসিলিন তো অ্যান্টিবায়োটিক পাচ্ছে, মাইকোনাজলটা দেবো, লাগাতে বলবো। 14 দিনের ডোজে দিতে পারেন, 14 দিনের ডোজই দেয়, 7 দিনের ডোজেও দিতে পারেন, দিনে 2 বার বা 3 বার, ঠিক আছে? আর ফ্লুক্লক্সাসিলিন খাবে, এই খাইলেই এই প্যারানোইকিয়া টোটালি রিলিভ হয়ে যায়। এটা টেনশনের কিছুই নেই, ঠিক আছে? আর ওই যে ইনসিশন এন্ড ড্রেনেজ, অনেকে ভাবে ইনসিশন এন্ড ড্রেনেজ মানে কিন্তু অপারেশন। এটা কোনো অপারেশন না, এর জন্য কিচ্ছু লাগে না, অ্যানেস্থেসিয়াও দেওয়া হয় না ওইভাবে, ঠিক আছে? জাস্ট একটা ইনসিশন দেওয়া হয় আর কিছুই না। ইনসিশন দিয়ে 5টা ড্রেন করে দিই। ওই যে ফোড়া হইলে যেমন আমরা 5 বের করে দিই, এটাও সেম আর কি। ভিতরে যে 5 আছে ওইটা বের করে দিই, বের করে দিয়ে আমরা ওষুধ দিয়ে দিই, ঠিক আছে? আর কিছুই করা হয় না এই ক্ষেত্রে। বুঝতে পারছেন? জি স্যার। আর একটা কোশ্চেন এই জায়গায় বলতে পারেন, অনেকের হাত ঠাত কেটে যায়। হাত ঠাত কেটে যায় না? হাত ঠাত কেটে গেলে কি লাগাবেন বা কি দিবেন, কোন ক্রিম দিবেন বলেন তো? ধরেন এক্সিডেন্টলি হাত ঠাত কেটে গেল, একটা চাকুতে হাত কেটে গেল, সেই ক্ষেত্রে করণীয় কি? কোন ক্রিম লাগাবেন বা কোন অয়েন্টমেন্ট দিবেন? ভায়োডিন লাগাই দেয়, ভায়োডিন অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়। না, বায়োটিন। আর আর কি দিতে পারেন? বায়োটিন একটা অপশন। আর আর কি অপশন? নেভানল দিতে পারি, ঠিক আছে? নেভানল, নেভানল বা বায়োটিন, এই দুইটার যে কোনো একটা দিলেই হয়, আর কিছু লাগে না, ঠিক আছে? এই ক্ষেত্রে বলেও ওই যে ভিটামিন যেগুলো আছে এগুলো দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এগুলো দিলে কি হবে? এগুলো দিলে পরবর্তী, এগুলো দিলে হবে কি? এগুলো দিলে পরবর্তীতে আবার ওই যে ফাঙ্গাস ডিসঅর্ডার টর্ডার এইসব হইতে পারে, এজন্য ওইসবের কোনোই দরকার নেই। আমরা নেভানল পাউডার বা নেভানল অয়েন্টমেন্ট বা বায়োটিন অয়েন্টমেন্ট দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, আজকের মতো পড়ানো হয়ে গেছে। যে 3টা টপিক বললাম, কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন?